শুভ সকাল। আজ ইন্ডিয়া ট্যুরের চতুর্থ দিন। এখন বর্তমানে আছি সিকিমের রাজধানী গ্যাংটকে, আর আজ যাব লাচুংয়ের দিকে। আজ সারাদিনই জার্নির মধ্য দিয়ে যাবে। আজকের এপিসোডই ইন্ডিয়া ট্যুরের শেষ এপিসোড। আমি চাইলে ভাগ করে আরও 3টি এপিসোড বানাতে পারতাম, কিন্তু ধৈর্যতে আর কুলাবে না, তাই একবারই সব ভিডিও দিয়ে ইন্ডিয়া ট্যুরের এপিসোডটি শেষ করে দিতে চাচ্ছি। আজকের এই ভিডিওটি গত 3টি এপিসোডের চেয়ে আরও এক্সাইটিং হবে। আশা করি আপনারা সবাই ভিডিওর সাথেই থাকবেন। আজ আপনারা পুরো সিকিমের সৌন্দর্য দেখবেন, সেই সাথে সিকিমের ভয়াবহ রূপও দেখতে পাবেন। আর সব শেষে সিকিমের যে সৌন্দর্য দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে, সেই সৌন্দর্য দেখতে পাবেন। তো আমরা অলরেডি বেরিয়ে গেছি সকালবেলায়, সকাল 10টা বাজে প্রায়। তো যেতে যেতে আমি সিকিম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি। 1975 সালের আগ পর্যন্ত সিকিম কিন্তু রাজাদের দ্বারা শাসিত একটি স্বাধীন দেশ ছিল। সিকিমে 12 জন রাজা ছিল। ভুটান, নেপাল, চীন, তিব্বতিয়ানদের নজর ছিল এই সিকিম দেশটির উপর। বহু কাঠখড় পুড়িয়ে ফাইনালি সিকিম ভারতের সুরক্ষিত অঞ্চলে পরিণত হয়। আর 1975 সালে সিকিম সংসদ ঘোষণা করে রাজাকে পদচ্যুত করে গণভোটের মাধ্যমে সিকিম ভারতের হয়ে যায়। সিকিম ভারতের একটি রাজ্য, যেখানে বর্তমানে 6টি জেলা রয়েছে। জনসংখ্যার দিক থেকে গ্যাংটক বৃহত্তম জেলা, আর আয়তনের দিক থেকে মাঙ্গন বৃহত্তম জেলা। সিকিমে ঘোরার বেস্ট টাইম হচ্ছে এপ্রিল আর মে মাস। তখন ওদের বসন্তকাল, তাই আসল সৌন্দর্য উপভোগ করা যায়। অনেকেই আমাকে প্রশ্ন করেছে সিকিমের বরফ তখন কি গলে যায় কি না। প্রশ্নের উত্তরটি হচ্ছে না, সিকিমের বরফ কমে যায়, কিন্তু আপনি ওখানে গেলে 12 মাসই বরফ দেখতে পাবেন। তাই আপনি চাইলে বছরের 12 মাসের যে কোনো সময় সেখানে যেতে পারেন। কিন্তু ওই যে বললাম, এপ্রিল আর মে মাস হচ্ছে সিকিমে ঘোরার আদর্শ সময়। সেই সময় সিকিমের প্রকৃতির সৌন্দর্য প্রকাশ পায়। আর শীত প্রধান অঞ্চলে বসন্তকাল সবসময় সুন্দর একটা সময়। শীতের সিজনে গেলে শীতে জবুথবু বসে থাকতে হবে, ঠান্ডায় তো বাইরে বের হতে ইচ্ছে করবে না। তাই আমি সাজেস্ট করব, যদি সিকিম ট্যুরে যেতে চান তাহলে এপ্রিল মের দিকেই যাওয়ার চেষ্টা করবেন। নর্থ সিকিমের দিকে আমরা আজকে যাচ্ছি লাচুং গ্রামে। তো এই গ্রামটি 9600 ফিট উচ্চতায় অবস্থিত। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্যে নিঃসন্দেহে খুব উপরের দিকেই জায়গা করে নেবে। এত সুন্দর নিরালা ছবির মতো পাহাড়ি গ্রাম সিকিমে খুব কমই পাবেন। গ্যাংটক থেকে লাচুং পর্যন্ত আপনার সঙ্গী হয়ে থাকবে প্রকৃতির অপরূপ শোভা, যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাচুং আসার পথে প্রতিটি আঁকে বাঁকে। প্রকৃতির কোলে ছবির মতো সেজে আছে লাচুং নামের এই পাহাড়ি গ্রাম। তো কথা বলতে বলতে চলে এসেছি 7 সিস্টার্স ওয়াটারফলের দিকে। এখানে 7 সিস্টার্স ওয়াটারফল, এটা কিন্তু খুব নামকরা একটি ওয়াটারফল। সবাই এখানে না হলেও একবার এসে দেখে যায়। তো এটা আসলে খুব ভালোভাবে দেখা যায় বা এর সৌন্দর্য উপভোগ করা যায় হচ্ছে বর্ষাকালে, কারণ তখন খুব ঝর্ণার যে পানি খুব ভালোভাবে প্রবাহিত হয়। তো এখন কিছুটা কমে গেছে, তারপরেও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। তো 7 সিস্টার্স ওয়াটারফল দেখে আমরা আবার আমাদের যাত্রা শুরু করেছি। আপনারা জুলাই আর আগস্ট মাসে সিকিম ট্যুরটি দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ তখন ওদের বর্ষাকাল, আর এই সিজনে ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাগুলো ভেঙে যাওয়াতে ভ্রমণটি রিস্কি হয়ে যাবে। আর অনেক বেশি ঠান্ডা উপভোগ করতে চাইলে ডিসেম্বর জানুয়ারির দিকে আসতে পারেন। তখন ইয়াংথাম ভ্যালি, লাচুং এই স্পটগুলো সাদা বরফের চাদরে আচ্ছাদিত হয়ে যায়। লাচুংয়ে জনবসতি খুবই কম, পাহাড় ও বনভূমি নিঝুম। পাশে বয়ে চলেছে তিস্তা। এই তিস্তারই শাখা প্রশাখা নদী লাচুং ও লাবেন। রাতটা লাচুংয়ে কাটিয়ে পরদিন সকালে যাত্রা শুরু করুন ইয়াংথাম ভ্যালির দিকে। লাচুং থেকে দূরত্ব মাত্র 23 কিলোমিটার, 11,800 ফুট উচ্চতায় অবস্থিত। শীতকালে এই অঞ্চলগুলো পুরোপুরি ঢেকে যায় শ্বেতশুভ্র বরফ চাদরে, তখন তার এক অন্য রূপ। বাকি সময় সবুজ ঘাসের কার্পেটে মোড়াই উপত্যকা, আর নীল রঙের নদীর বয়ে চলা রূপ মুগ্ধ করবে ভ্রমণ পিপাসু মানুষজনকে। এই যে এখানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য ঝুলন্ত ব্রিজ রয়েছে। এই ঝুলন্ত ব্রিজগুলো একটু রিস্কি হয়ে থাকে, তাই এখানে নোটিশ দেয়া থাকে যে একটি গাড়ির বেশি যাতায়াত করা যাবে না। ওরা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এই নিয়মটি পালন করে।
একজন যাওয়ার পরে আরেকজন যায়। এই নিয়মগুলো আসলে খুব ভালো লাগে। আর ওদের যে ড্রাইভার, তারা খুবই দক্ষ সম্পন্ন ড্রাইভার। এই রিস্কি রাস্তাগুলো এত সুন্দরভাবে চালিয়ে নিয়ে যায়, যার ফলে কঠিন রাস্তাগুলো পার হওয়ার সময় তেমন একটা ভয় কাজ করে না। আমাদের ড্রাইভার জো, এর কথা বিশেষভাবে বলতে হয়। ও খুব ভালো এবং দক্ষ ড্রাইভার। পুরো 2 দিন ও আমাদের গ্যাংটক থেকে লাচং ইয়াংথাম ভ্যালি হয়ে 0 পয়েন্টে নিয়ে গিয়েছে, আবার ওখান থেকে খুব সেফলি আমাদের গ্যাংটক নামিয়ে দিয়েছে। আসলে এসব পাহাড়ে ড্রাইভারের পারমিশনের জন্য ওদের আলাদা ট্রেনিং দেওয়া হয়, যার ফলে ওরা এসব রিস্কি রাস্তায় ড্রাইভ করার জন্য এক্সপার্ট হয়ে ওঠে। তো নর্থ সিকিম ভ্রমণে আমি কিছু দরকারি তথ্য দিয়ে দিচ্ছি। উত্তর সিকিম যাত্রীদের অনুমতি গ্যাংটক থেকে নিয়ে নিতে হবে। বাংলাদেশিদের লাগবে পাসপোর্ট, ভিসার ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। গ্যাংটকের হোটেল বা যে কোনো ট্রাভেল এজেন্টের অফিসে ডকুমেন্টগুলি জমা দিলে তারাই আনিয়ে দেবে প্রয়োজনীয় অনুমতিপত্র। আর অধিক উচ্চতার জায়গায় বেশি দৌড়ঝাঁপ না করাই ভালো, শারীরিক সমস্যা দেখা দিতে পারে। গ্যাংটক থেকে অবশ্যই কিনে নেবেন অক্সিজেন। ছোট আকৃতির অক্সিজেনের বোতল পাওয়া যায়, সেগুলো অবশ্যই কয়েকটি করে সাথে রাখবেন। কারণ আপনি যখন 0 পয়েন্টের দিকে যাবেন, সেখানে কিন্তু অক্সিজেনের মাত্রা খুবই কম, কারণ প্রায় 18,000 ফুট উচ্চতার উপরে। তো ওই সময়টায় আপনাদের অবশ্যই অক্সিজেন স্বল্পতার কারণে বেশ রকম সমস্যায় আপনারা পরিভূত হতে পারেন। তাই তখন অক্সিজেনটা সাথে রাখলে এবং অক্সিজেনটা স্প্রে করলে আপনারা দেখবেন যে অনেকটাই আপনারা সেফ থাকতে পারবেন। স্পেশালি যাদের সাথে বেবিরা থাকবে, বেবিদের কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। তো এদিকটা একটু খেয়াল রাখবেন, অবশ্যই সাথে করে অক্সিজেন নিয়ে যাবেন। বিকেল হয়ে গেছে প্রায়, আমাদের পেট চৌচু করছে ক্ষুধার জ্বালায়। তো আমরা ফাইনালি একটি রেস্তোরাঁয় চলে এসেছি আমাদের দুপুরের লাঞ্চ সারতে। সবাই এখানে বসে গেছি আর খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে। তো লাঞ্চ সেরে আমরা আবার ছুটে চলেছি লাচুংয়ের উদ্দেশ্যে। পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হলো তিস্তা নদী। বর্ষাকালে এর ভয়াবহ রূপ দেখতে পায় সিকিমের মানুষজন। তবে পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও ওদের রাস্তাগুলো কিন্তু যথেষ্টই ভালো ছিল। আঁকাবাঁকা হলেও রাস্তাগুলো বেশ পাকাপোক্ত করাই ছিল। খুব ভালো লেগেছে রাস্তাগুলোতে চলাচল করে, কিছুটা ভয় কমই লেগেছে। আর এই যে এখানে নেমেছি আমরা আরেকটি ওয়াটারফল দেখার জন্য। তো এই ওয়াটারফলটির নাম হচ্ছে মায়ুং ওয়াটারফল। ওদের আসলে এত ওয়াটারফল যে গুণে শেষ করা যাবে না। আনাচে কানাচে রাস্তার ধারে জঙ্গলে ওদের যেন ওয়াটারফলের শেষ নেই। এত ওয়াটারফল দেখেছি, ছোট বড়, যেন অভাব নেই ওদের ওয়াটারফলের। আসলে ওদের পানিরও কোনো অভাব হয় না। এত উঁচুতে পাহাড়ি অঞ্চলে কিন্তু পানির কোনো অভাব নেই। আর ওরা যে জিনিসটা দেখেছি, যে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আমাদেরকে যে খাবারের যে পানিটা দেয়া হয় হোটেলে, তো সেখানে যখন জিজ্ঞাসা করেছে যে পানিগুলো কোথা থেকে আনা হয়, তো ওরা বলেছে যে ওরা সবচেয়ে উপরের যে ঝর্ণা, পাহাড়ের যে ঝর্ণা, সেই ঝর্ণা থেকে ওরা নাকি এই পানিগুলো ক্যারি করে নিয়ে আসে। তারপর হচ্ছে এগুলো ওরা নিজেরাও খায় এবং সবাইকে সাপ্লাই করে। তো এই যে দেখতে পাচ্ছেন খুবই রিস্কি রাস্তা, এতটাই রিস্কি রাস্তা যে একটু এদিক সেদিক হলেই কিন্তু আর বাড়ি ফেরা হবে না। তো আল্লাহর রহমতে যে ড্রাইভার বললাম, যে ড্রাইভারদের সুদক্ষতার জন্য এবং আল্লাহর অশেষ রহমতে এই রাস্তাগুলো কিন্তু
মানে এত লাখ লাখ যে ট্যুরিস্ট যাতায়াত করে তারা কিন্তু খুব ভালোভাবেই যাওয়া আসা করতে পারে। এই যে কত উপরে আমরা, নিচে কিন্তু বয়ে চলেছে তিস্তা নদী এবং তিস্তা নদীর যে স্রোত মানে হচ্ছে দেখার মতো। আর এখন তো যেহেতু বসন্তকাল কিছুটা স্রোত কম, কিন্তু বর্ষাকালে ভয়াবহ স্রোত দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছেন সামনে, এখানে কিন্তু খুব স্লোলি গাড়িগুলো পার করছে ওনারা। এই যে এখানে ওনাদের যে মেন রাস্তা ছিল সেই রাস্তাটি নাকি পানি বৃষ্টির পানিতে ভেঙে গেছে। বৃষ্টির যখন মানে হচ্ছে স্রোত আসে খুব, এই যে একজন একজন করে রাস্তা পার হচ্ছিল। কাঠের একটা সেতু দিয়ে আমরা মাত্র রাস্তা পার হয়েছি এবং এটা হচ্ছে সেই তিস্তা নদী, ভয়াবহ স্রোত, যেটা আমরা বসন্তকালেও দেখে এসেছি। তাহলে এবার বুঝুন যে বর্ষাকালে এই নদীর স্রোত কতটা ভয়াবহ হতে পারে। তো আলহামদুলিল্লাহ সারাদিনের কঠোর জার্নি শেষ করে আমরা এসে পৌঁছেছি লাচুংয়ে। লাচুং একটি গ্রাম, পাহাড়ি গ্রাম। তো এখানে এসে পৌঁছে খুব ভালো লাগছে, কিন্তু গ্যাংটকের থেকেও কিন্তু এখানে অনেক ঠান্ডা। তো এই যে রুমের ভিতরে, হোটেল রুমে দেখতে পাচ্ছেন, গ্যাংটকেও কিন্তু কোনো এসি বা ওদের কোনো ফ্যানের ওরকম ব্যবস্থা ছিল না। গ্যাংটকে একটা দেখেছিলাম, মেবি একটা স্ট্যান্ড ফ্যান ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো রকম ফ্যানের ব্যবস্থা নেই, কারণ এই বসন্তকালেও প্রচণ্ড ঠান্ডা। ফ্লোরে তো খালি পায়ে পাড়াই দেওয়া যাচ্ছিল না। আর এই যে বাহিরের রাতের লাচুংয়ের ভিউ দেখতে পাচ্ছেন। তো একটু লেট করে এসেছি, প্রায় 10টা-11টা বেজে গেছে, তাই আর সেরকমভাবে আর দেখাতে পারলাম না। তবে রাতের এই ভিউটা অনেক সুন্দর, কিন্তু আমরা কিন্তু খেয়াল করিনি আসলে কীরকম অন্ধকার নামার পরে লাচুংয়ের ভিউ। সকালবেলা যখন ঘুম থেকে উঠে হোটেলের জানালার পর্দা সরালাম, তখন এই দৃশ্যগুলো দেখতে পেলাম, যেটি কল্পনাও করিনি। সত্যি কথা, এত 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 সুন্দর হবে, চোখ প্রাণ মন সব কিছু যেন জুড়িয়ে গেছে। আর আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ বলেছি, এত অপরূপ সুন্দর দৃশ্য আল্লাহ তাআলা চোখে দেখিয়ে দিয়েছেন। এত সুন্দর, এ যেন সত্যি এক ইউরোপের কোনো অঞ্চলে চলে এসেছি, এত ভালো লাগছিল। তো খুব সকাল সকালই কিন্তু আমরা উঠে গেছি 6টার দিকে। আমাদের এখন চলে যেতে হবে, আমরা ইয়াংথাম ভ্যালিতে নামবো একটু কিছুক্ষণ থেকে, তারপর হচ্ছে আমরা যাত্রা শুরু করব জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আজকে আমাদের 5ম দিন ইন্ডিয়া ট্যুরের। আমরা আজকে যে উদ্দেশ্যে এসেছিলাম যে জিরো পয়েন্টের দিকে যাব, সেই উদ্দেশ্যের দিকেই এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আমরা আজকে জিরো পয়েন্টেই থেকে তারপর ওখান থেকে আবার ব্যাক করব গ্যাংটকে। দেন গ্যাংটক থেকে আমরা আবার কলকাতায় যাব, কলকাতায় আবার একদিন থেকে এরপরে আমরা আবার ব্যাক করব আমাদের দেশ বাংলাদেশের উদ্দেশ্যে। তো এই যে যেতে যেতে দেখতে পাচ্ছেন এত অপরূপ সুন্দর দৃশ্য, এত সুন্দর যে আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।
এটি কেবল আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন, ভিডিওতেও আসলে ওইভাবে প্রকাশ করা যায় না। আর যেহেতু বসন্তকাল, খুব সুন্দর সুন্দর এই যে ফুল ফুটে আছে, এত রকমের ফুল, অনেক রকম ফুল, ইভেন ওদের ঘাস ফুলগুলো খুব সুন্দর। আর পুরো পাহাড়টা সবুজে ঢেকে আছে, তার মাঝে বিভিন্ন কালারের ফুল ফুটে আছে। মানে বসন্তকালে আসার সৌন্দর্যটাই আসলে এটা, যে ফুল দেখা যায় নানান রকম, বরফ তো থাকেই, সুন্দর একটা ওয়েদার থাকে, যার ফলে আসলে এই এপ্রিল মে মাসটাই ট্যুরিস্টদের জন্য সবচেয়ে বেস্ট সময় হিসেবে গণ্য করা হয়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন এপ্রিল মে মাসের দিকেই যাতে আসবেন। আর কারণ এই সময়টাতে যেহেতু বসন্তকাল, নানা রকম ফুলগুলো দেখতে পারবেন। শীতকালের দিকে কিন্তু এগুলি সব সম্পূর্ণ হচ্ছে বরফে আচ্ছাদিত থাকে, গাছগুলো তো আর অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, পুরোটাই সাদা সাথে, সেটা আবার অন্যরকম একটা সৌন্দর্য। তবে বসন্তের সৌন্দর্যের কাছে সেই সৌন্দর্য কিন্তু হার মানে। একবার ভাবুন, এই সৌন্দর্য দেখার জন্য 4-5 দিন লেগে যাচ্ছে আমাদের। এতটাই উঁচুতে যে সৌন্দর্য দেখতে হলে আপনাকে কষ্ট কিছুটা তো ভোগ করতেই হবে, কিন্তু কষ্টের পরে যখন এই সৌন্দর্য আপনি স্পর্শ করতে পারবেন, দেখতে পারবেন, তখন আসলে আপনার সমস্ত কষ্টই যেন সার্থক মনে হবে। যত উপরে উঠছি ততই যেন বুক ধুকপুক ধুকপুক করছে যে কখন সেই সৌন্দর্যে পা রাখবো আর দু চোখ ভরে দেখব সে অপরূপ দৃশ্য। সাদা বরফে আচ্ছাদিত হয়ে থাকবে পুরো পাহাড়ের চূড়ো। এই যে কথা বলতে বলতে অলরেডি কিন্তু চলে এসেছি সেই পাহাড়ের চূড়োতে, যেখানে বরফের সাদা আচ্ছাদিত হয়ে আছে অন্যরকম এক সৌন্দর্য। সবাই একটা সবাই গ্রুপ ফটো উঠে নেই, ভাই আসছে গ্রুপ ছবিটা উঠে নেই, পরে যে যার মতো খারাপ লাগলে উপরে চলে যাবো। না ভিতরে করছো? হ্যাঁ আমরা কিনবো তো। এই যে বানাও বরফ, আবিরাকে দাও, আবিরা বাবাকে ফিক্কা দাও। ইয়েস
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ 4 দিনের জার্নি শেষ করে ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে এসে পৌঁছেছি। প্রায় 18,000 ফুট উচ্চতায় এটি চায়না বর্ডার ঘেঁষা। যেহেতু অনেক উঁচুতে, তাই আমাদের একটু প্রবলেম হচ্ছিল অক্সিজেন স্বল্পতার কারণে। আর সেজন্যই আমরা সামনের দিকেই ছিলাম, ভিতরের দিকে যেখানে অনেক বরফ ছিল সেখানে আর যেতে পারিনি। কিছুক্ষণ পর পর আমাদের অক্সিজেন নিতে হয়েছিল। বাচ্চাদেরও সমস্যা হচ্ছিল, তাই খুব বেশিক্ষণও থাকিনি, আধা ঘন্টার মতো সেখানে ছিলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, তাই একটি লাইক, একটি সাবস্ক্রাইব পেলে অত্যন্ত খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।